প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 এর কারণে বিশ্ব এখন এক দুর্জয়ময় সময় পার করছে। এই সময়ে আশা করি তোমরা সবাই ঘরে আছো এবং ভালো আছো। তোমাদের জন্য লেখাপড়ার ক্ষতি না হয় সেজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আয়োজনে উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি জৈব রসায়ন নিয়ে আলোচনা করব। আমার ক্লাসের নাম্বার হচ্ছে 9। তোমাদের সাথে আছে আমি আজ শিরিন হক, প্রভাষক রসায়ন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এখানে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি। দেখো, এখানে বেশ কতগুলো ছবি দেখা যাচ্ছে। প্রথম যে ছবিটা, এটা একটা কোক বা কার্বনের ছবি। নিচে দেখো ডলোমাইট। তারপর আছে কি ক্যান্ডেল বা মোমবাতি, কার্বনেটেড জুয়েলারি এবং ডায়মন্ড। বলো তো এগুলো কি বলতে পারবে? আচ্ছা, তোমরা একটু চিন্তা করো, আমি আরো কিছু ছবি নিয়ে আসছি। দেখো, এখানেও আমি বেশ কতগুলো ছবি এনেছি যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখো, আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার্য প্রত্যেকটি জিনিস আমি এখানে উপস্থাপন করেছি। বলো তো এই যে যৌগগুলো, এগুলো কিসের সাথে সম্পৃক্ত? এগুলো হচ্ছে জৈব যৌগ। অর্থাৎ জৈব যৌগ আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আজকে আমার টপিকস হচ্ছে জৈব যৌগ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা জৈব যৌগের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকের আণবিক ও গাঠনিক সংকেত বর্ণনা করতে পারবে এবং কার্যকরী মূলকের ভিত্তিতে জৈব যৌগের শ্রেণী চিহ্নিত করতে পারবে। আসো প্রথমে আলোচনা করি জৈব যৌগের উৎপত্তি নিয়ে। 1675 সালে বিজ্ঞানী ল্যামারি সর্বপ্রথম উৎস হিসেবে প্রকৃতিজাত পদার্থগুলোকে 3টি শ্রেণীতে ভাগ করেন। 1. উদ্ভিদজাত পদার্থ, 2. প্রাণীজাত পদার্থ এবং 3. খনিজ পদার্থ। তারপর 1784 সালে বিজ্ঞানী ল্যাভুইশিয়ে তার যুগান্তকারী পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন সব উদ্ভিদ এবং প্রাণীজ পদার্থেই কার্বন, হাইড্রোজেন এবং অন্যান্য মৌল যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন ইত্যাদি মৌল আছে। তিনি আরও প্রমাণ করেন উদ্ভিদজাত ও প্রাণীজজাত পদার্থের মধ্যে বিশেষ কোনো প্রভেদ নেই। তার গবেষণার ফলাফল থেকে প্রকৃতিজাত পদার্থগুলোকে আবার 2 ভাগে ভাগ করা যায়। 1. জীবজগৎ থেকে প্রাপ্ত পদার্থ, 2. খনিজ পদার্থ। তারপর আসেন বিজ্ঞানী বার্জেলিয়াস। উদ্ভিদ ও প্রাণী তথা জীবনের স্পন্দনযুক্ত জীব উৎস থেকে সংগৃহীত যৌগগুলোকে বিজ্ঞানী বার্জেলিয়াস 1807 সালে সর্বপ্রথম নাম দেন জৈব যৌগ। তিনি 1815 সালে প্রাণশক্তি মতবাদ অর্থাৎ ভাইটাল ফোর্স উপস্থাপন করেন। তিনি বলেন, উদ্ভিদ ও প্রাণীদেহে কোনো রহস্যময় শক্তির প্রভাবে জৈব যৌগের উৎপন্ন হয়। তার এই রহস্যময় শক্তি হচ্ছে আসলে প্রাণশক্তি অর্থাৎ ভাইটাল ফোর্স। তারপর বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, তিনি বার্জেলিয়াসের এই তথ্যকে ভুল প্রমাণিত করেন। 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার বলেন যে অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড ও লেড সায়ানাইটের বিক্রিয়ায় আকস্মিকভাবে পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুত করেন। এর মাধ্যমে প্রমাণিত হয় প্রাণশক্তির পরীক্ষা ছাড়াই পরীক্ষাগারে জৈব যৌগ উৎপন্ন সম্ভব। এজন্য বিজ্ঞানী ফ্রেডরিক ভোলারকে জৈব যৌগের জনক বলা হয়।
এখানে আমি বিক্রিয়ার সাহায্যে দেখানোর চেষ্টা করেছি, শিক্ষার্থীরা তোমরা দেখো। লেড সায়ানেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন হয়। এই অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিয়ে পরীক্ষাগারে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার ইউরিয়া উৎপন্ন করেন। এখন আসো জৈব যৌগ কি তার সংজ্ঞাটা আমরা দেখি। কার্বন এবং এর সাথে অন্য এক বা একাধিক মৌল যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ও ফসফরাস ইত্যাদির সমন্বয়ে গঠিত যৌগগুলোকে জৈব যৌগ বলে। তবে আধুনিক সংজ্ঞা মতে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগগুলোকে জৈব যৌগ বলে, যেমন মিথেন, মিথানল। জৈব যৌগ গঠনে কার্বন মৌলই যে বিশিষ্ট একটি মৌল। কেন? প্রকৃতিতে জৈব যৌগের সংখ্যা অধিক, এই সংখ্যা 1 কোটিরও বেশি। এত অধিক সংখ্যক জৈব যৌগের কারণ হিসেবে কার্বনের বিশেষ কিছু বৈশিষ্ট্যপূর্ণ ধর্মকে চিহ্নিত করা হয়েছে। 1. কার্বনের ক্যাটানেশন ধর্ম। 2. সমানতা। 3. কার্বন পরমাণু দ্বিবন্ধন ও ত্রিবন্ধন গঠনের সক্ষমতা। 4. তড়িৎ ঋণাত্মকতা এবং 5. বন্ধন শক্তি। আমি একে একে প্রত্যেকটি বৈশিষ্ট্য বর্ণনা করব। প্রথমে আসি কার্বনের ক্যাটানেশন ধর্ম। কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘ শিকল, শাখা শিকল, পার্শ্ব শিকল কিংবা বলয় গঠন করার ক্ষমতা রাখে, আর এটাই হচ্ছে কার্বনের ক্যাটানেশন ধর্ম। কার্বন ছাড়াও আরও কিছু মৌল আছে যারা ক্যাটানেশন ধর্ম দেখায়, যেমন সিলিকন, সালফার, ফসফরাস প্রভৃতি মৌল ক্যাটানেশন ধর্ম দেখাতে পারে। তবে তাদের ক্যাটানেশন ধর্ম দেখানোর প্রবণতা কার্বন থেকে কম। এ পর্যন্ত 139টি কার্বনের ক্যাটানেশন যৌগ আবিষ্কৃত হয়েছে। কার্বনের চতুর্যোজ্যতা, অরবিটাল সংকরণ, কার্বন কার্বন দ্বিবন্ধনের অধিক স্থিতিশীলতার কারণে কার্বন এই ক্যাটানেশন ধর্ম দেখায়। কার্বনের ক্যাটানেশনের বিশেষ একটি উদাহরণ হচ্ছে ফুলারিন। দেখো এখানে ফুলারিনের একটি চিত্র আমি দিয়েছি। এটা কি? সম্প্রতি ফুলারিন নামক দীর্ঘ শিকলের অর্থাৎ কার্বন 60 কাঠামো আবিষ্কৃত হয়েছে, যার আণবিক ভর 720 গ্রাম পার মোল। এটি দেখতে ফুটবলের মতো। এই কাঠামোতে কার্বন পরমাণু সমূহ sp2 সংকরিত অবস্থায় থাকে। সুতরাং ফুলারিন হলো কার্বনের একটি ত্রিমাত্রিক পলিমারীয় রূপভেদ। এখন আসো দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে সমানতা। সমানতা ধর্মের কারণে অধিক সংখ্যক জৈব যৌগের উৎপত্তি হয়। আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এর ফলে যৌগের ধর্মেও ভিন্নতা দেখা যায়। এ ধরনের যৌগকে একে অপরের সমানক যৌগ বলে এবং এই বিষয়টিকে বলা হয় সমানতা। এখানে একটি আমি উদাহরণ দিয়েছি। C4H10 আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগ উৎপন্ন সম্ভব, 1 N-বিউটেন এবং 2 2-মিথাইল প্রোপেন। এখানে দেখো তার গাঠনিক সংকেত আমি দেখিয়েছি, N-বিউটেন এবং 2-মিথাইল প্রোপেন। এবার 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে কার্বন পরমাণু দ্বিবন্ধন ও ত্রিবন্ধন গঠনের সক্ষমতা। কার্বন পরমাণুর আকার যথেষ্ট ছোট এবং যোজ্যতা স্তরে 4টি বিজোড় ইলেকট্রন রয়েছে। এই কারণে কার্বন পরমাণু অপর কার্বন পরমাণুর সাথে, এমনকি অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি পরমাণুর সাথে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন গঠন করতে পারে এবং এর ফলে জৈব যৌগের সংখ্যাও অধিক হয়। দেখো কার্বনের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন এখানে আমি দেখিয়েছি। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। পাউলির স্কেল অনুযায়ী কার্বন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান 2.5। এ মান খুব বেশিও না, আবার খুব কমও না। আবার কার্বন পরমাণুর আকারও
খুব ছোট। বন্ধন শক্তি, কার্বন কার্বন একক বন্ধন অপেক্ষা কার্বন কার্বন দ্বিবন্ধনের শক্তি বেশি, আবার কার্বন কার্বন দ্বিবন্ধন অপেক্ষা কার্বন কার্বন ত্রিবন্ধনের শক্তি আরো বেশি। এই কারণে কার্বন যৌগ গঠনে, ক্যাটানেশন ধর্ম এবং ইত্যাদি বিভিন্ন ধর্ম গঠনে সক্ষমতা দেখায় বা প্রবণতা বেশি দেখায়। এইসব ধর্মের কারণে কার্বন পরমাণু অতি সহজেই হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন এমনকি ধাতব মৌলের সাথেও বন্ধন গঠন করার সামর্থ্য রাখে। এ কারণেও জৈব যৌগের সংখ্যা এত অধিক। এখন আসো আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগ আলোচনা করব। জৈব যৌগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, এক অ্যালিফেটিক যৌগ এবং দুই অ্যারোমেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করব, এক মুক্ত শিকল এবং দুই বদ্ধ শিকল। মুক্ত শিকল মানে হচ্ছে কার্বন কার্বনের মধ্যে এখানে কোনো বদ্ধতা থাকবে না, অর্থাৎ সরল শিকল এবং শাখা শিকল। সরল শিকলের দুই প্রান্ত খোলা বা উন্মুক্ত, শাখা শিকলের মধ্যে একটি বা একাধিক শাখা থাকতে পারে। এই সরল শিকল এবং শাখা শিকল আবার গঠন অনুসারে দুই ভাগে ভাগ, এক সম্পৃক্ত, দুই অসম্পৃক্ত। সম্পৃক্ত কখন বলবো? যখন কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন থাকবে তখন তাকে বলবো আমরা সম্পৃক্ত, এবং যখন কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে তখন তাকে বলবো আমরা অসম্পৃক্ত। এখন আসি আমরা বদ্ধ শিকল যৌগ নিয়ে। বদ্ধ শিকল আবার দুই ভাগে ভাগ, একটা হচ্ছে সুষম চাকরিক যৌগ আর একটা হচ্ছে বিষম চাকরিক যৌগ। সুষম চাকরিক যৌগ মানে কার্বনের দুই প্রান্ত যখন বদ্ধ বা আবদ্ধ থাকে তখন তাকে বলবো আমরা সুষম চাকরিক যৌগ, এবং এই চক্র আকারে এই গঠনটা হয়, এই চক্রের প্রতিটি কোণায় কার্বন থাকে, সেটাকে সুষম চাকরিক বা হোমোসাইক্লিক যৌগ বলা হয়, যেমন সাইক্লোপ্রোপেন। এখন আসুন বিষম চাকরিক যৌগ। বিষম চাকরিক কখন বলবো? যখন এই বদ্ধ শিকলের মধ্যে কমপক্ষে একটি ভিন্ন বা হ্যাটারো মৌল আসবে, যেমন এখানে আমি অক্সিজেন দেখিয়েছি যেটা নাম ইথিলিন অক্সাইড। এই চক্রের মধ্যে যখন একটি ভিন্ন মৌল আসবে তখন তাকে আমরা বলবো বিষম চাকরিক বা হ্যাটারোসাইক্লিক যৌগ। এখন আসবো আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে। অ্যারোমেটিক যৌগকেও আবার দুই ভাগে ভাগ করতে পারি, এক সুষম চাকরিক যৌগ, দুই বিষম চাকরিক যৌগ। এখন আমি একটু পার্থক্য তোমাদের একটু বলি অ্যারোমেটিক আর অ্যালিফেটিকের মধ্যে। অ্যালিফেটিকের মধ্যেও কিন্তু আমরা চাকরিক যৌগ দেখেছি, সুষম চাকরিক, বিষম চাকরিক। অ্যারোমেটিকের মধ্যেও আছে সুষম চাকরিক, বিষম চাকরিক। তবে অ্যালিফেটিকের সুষম চাকরিক আর অ্যারোমেটিকের সুষম চাকরিকের মধ্যে বিশেষ একটি পার্থক্য আছে। এটি হচ্ছে অ্যারোমেটিক যৌগের মধ্যে কার্বন কার্বন বন্ধন একান্তরিত দ্বিবন্ধনে থাকে, অর্থাৎ একটি একক বন্ধন, একটি দ্বিবন্ধন, একটি একক বন্ধন, একটি দ্বিবন্ধন, এভাবে থাকে, এবং এখানে কার্বনের সংখ্যা কমপক্ষে 5 থেকে 6টি হতে হবে। তাহলে এই যে এখানে আমি সুষম চাকরিক যৌগ এঁকেছি, দেখো এটা একটা জ্যামিতিক আকৃতি বিশিষ্ট, কিন্তু এইটা ছবি দেখে আমাদের বুঝতে হবে যে এখানে প্রতিটি কর্নারে কিন্তু কার্বন আছে, সেই জন্যই কিন্তু সুষম চাকরিক বলা হয়েছে। এই যৌগটির সংকেত হচ্ছে বেনজিন। তারপর বিষম চাকরিক কখন বলছি? যখন এই বলয়ের মধ্যে একটি আমি ভিন্ন মৌল, কার্বন ছাড়া একটি ভিন্ন মৌল নিয়ে আসলাম, যেমন নাইট্রোজেন। ঠিক আছে, যখন এটা ভিন্ন মৌল আসবে তখন এটাকে বলবো আমরা বিষম চাকরিক বা হ্যাটারোসাইক্লিক যৌগ। উদাহরণ হচ্ছে পিরিডিন। এখন আসি আমরা বন্ধুরা সমগোত্রীয় শ্রেণী নিয়ে। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? একই মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত সমধর্মী যৌগসমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে পরপর সাজালে যে সারি পাওয়া যায়, সেখানে যদি পরপর সংলগ্ন দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, মিথিলিন মূলক দেখো বন্ড CH2 বন্ড, এটাকেই বলা হয় মিথিলিন মূলক। এই মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং যৌগগুলোর সংযুক্তি একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়,
তবে সে সারিকে ওই যৌগসমূহের সমগোত্র শ্রেণী বলা হয়। আর এই সমগোত্র শ্রেণী প্রত্যেক সদস্যকে এক একটি সমগোত্র বলে। এখন আসবো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য নিয়ে। এদেরকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। আণবিক ভরের ক্রম অনুসারে সাজালে পাশাপাশি দুটি সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। প্রত্যেক সমগোত্রীয় যৌগসমূহের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। এদেরকে একই সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যাবে। এদের রাসায়নিক ধর্মেও সাদৃশ্য বা মিল দেখা যাবে। এদের আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদির ক্রম পরিবর্তন ঘটে। এখন একটি সারণী আমরা দেখব যাতে কয়েকটি সমগোত্রীয় শ্রেণী এখানে আছে। যেমন এখানে কয়েকটি সমগোত্র শ্রেণী এনেছি যাদের সাধারণ সংকেত, এবং এই সাধারণ সংকেতে এন উল্লেখ করেছি, এন এর মান কত কত হতে পারে সেটা দিয়েছি এবং উদাহরণ দিয়েছি। প্রথমে আসবো আমরা অ্যালকেন, যার সাধারণ সংকেত CnH2SN+2, এবং এখানে এন এর মান দেখো 1, 2, 3 ইত্যাদি হতে পারে। এন এর মান যদি 1 হয় সেটা 1 কার্বন বিশিষ্ট মিথেন, এন এর মান 2 হলে 2 কার্বন বিশিষ্ট ইথেন, এন এর মান 3 হলে 3 কার্বন বিশিষ্ট প্রোপেন। এরপর আসো অ্যালকিন, যার সাধারণ সংকেত CnH2SN। এখানে এন এর মান 2 থেকে শুরু, 2, 3, 4 ইত্যাদি। এন এর মান যদি 2 হয় সেটা 2 কার্বন বিশিষ্ট ইথিন, 3 কার্বন হইলে প্রোপিন, 4 কার্বন হইলে বিউটিন। ঠিক একইভাবে অ্যালকাইনের মধ্যে আসি। অ্যালকাইনে সাধারণ সংকেত CnH2SN-2। এখানে এন এর মান 2, 3, 4 ইত্যাদি। এন এর মান যদি 2 হয় তাহলে সেটা 2 কার্বন বিশিষ্ট অর্থাৎ ইথাইন, এন এর মান 3 হলে 3 কার্বন বিশিষ্ট প্রোপাইন ইত্যাদি। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে অ্যালকেন যদিও আমি এন এর মান 1 অর্থাৎ 1 কার্বন বিশিষ্ট হতে পারে, কিন্তু অ্যালকিন অ্যালকাইন এদের জন্য কমপক্ষে 2টি কার্বন লাগবে। এটা একটু তোমরা খেয়াল করো। আবার আসো অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2SN+1 ও H। এই যে এখানে আমি CnH2SN+1 লিখলাম, এটা হচ্ছে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত হলে যে একযোজী মূলকের উপস্থিতি হয় সেটাই হচ্ছে অ্যালকাইল মূলক, আর তার সংকেত CnH2SN+1। তো এই অ্যালকাইল মূলকের সাথে যখন একটি কার্যকরী মূলক OH বসে তখন সেটাকে বলবো আমরা অ্যালকোহল, এবং সেখানে এন এর মান 1, 2, 3 ইত্যাদি হতে পারে। এন এর মান 1 হলে সেটা 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল যেমন মিথানল, এন এর মান 2 হলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল যেমন ইথানল, এন এর মান 3 হলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল যেমন প্রোপানল। এবার আসো অ্যালডিহাইড নিয়ে। একটু আগে আমি বলেছি অ্যালকোহলের মধ্যে যে CnH2SN+1 সেটাকে আমরা বলছি অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকের সাথে যদি CHO কার্যকরী মূলকটা থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালডিহাইড। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এন এর মান কিন্তু 0 দিয়ে শুরু, অর্থাৎ এই যে অ্যালকাইল মূলক এই জায়গাতে কোনো কার্বন থাকছে না। এন এর মান যদি 1 দিই তাহলে এখানে একটা হাইড্রোজেন আসবে, কিন্তু এটা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডই হবে। কেন? কারণ এই অ্যালডিহাইডের যে কার্যকরী মূলক তার মধ্যে একটি কার্বন আছে, সেই কারণে তাকে আমরা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বলব। ওকে, তাহলে এন এর মান যখন 0 তখন সেটা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মিথানল। এন এর মান যদি 1 হয় তাহলে এই কার্যকরী মূলক সহ আমার এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হয়, সেটার নাম হচ্ছে ইথানল। এন এর মান 2 হলে সেটা 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হয় যেমন প্রোপানল। তারপরে আসো ফ্যাটি অ্যাসিড। এখানেও দেখো অ্যালকাইলের সাথে একটি কার্যকরী মূলক COOH। এখানেও এন এর মান 0 থেকে শুরু। এন এর মান যদি 0 হয় তাহলে খেয়াল করো এই অ্যালকাইলে কিন্তু কোনো কার্বন থাকছে না, একটা হাইড্রোজেন শুধু আসবে। কিন্তু কার্যকরী মূলকের মধ্যে যেহেতু একটি কার্বন আছে তাহলে আমরা কিন্তু 1 কার্বন বিশিষ্ট একটা ফ্যাটি অ্যাসিড পেয়ে যাব। অর্থাৎ এই যে জৈব যৌগের মধ্যে কার্যকরী মূলকের মধ্যে একটি কার্বন থাকার কারণে সেটা কার্বন শিকলের অন্তর্ভুক্ত হয়ে যায়।
তাহলে n এর মান যদি 0 হয় তাহলে আমরা এক কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড পাই যার নাম মিথানোয়িক অ্যাসিড। n এর মান 1 হলে 2 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড পাই যার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। n এর মান 2 হলে 3 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড পাই যার নাম প্রোপানোয়িক অ্যাসিড। এখন আসবো কার্যকরী মূলক কি। যে পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বর্তমান থেকে কার্যত এর শ্রেণীর ধর্ম এবং বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করে থাকে তাকে ওই যৌগের বা এর শ্রেণীর কার্যকরী মূলক বলা হয়। যেমন কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের নাম কার্বক্সিল মূলক যার সংকেত হচ্ছে বন্ড COOH। অ্যালডিহাইডের কার্যকরী মূলকের নাম অ্যালডিহাইড মূলক যার সংকেত হচ্ছে CHO এবং এস্টারের কার্যকরী মূলকের নাম এস্টার মূলক এবং এর সংকেত হচ্ছে বন্ড COOR। এই কার্যকরী মূলকের গুরুত্বই বা কি, কেন আমরা পড়ব, আসো দেখি কেন পড়তে হবে। কার্যকরী মূলকের মাধ্যমে অসংখ্য জৈব যৌগ সমূহকে কতগুলো সমগোত্রী শ্রেণীতে ভাগ করা যায়। কার্যকরী মূলক শনাক্তকরণ করে নির্দিষ্ট যৌগ সমূহের রাসায়নিক ধর্ম তথা বিক্রিয়া সম্বন্ধে জানা যায়। জৈব যৌগের বিশোধন ও পার্থক্যকরণ প্রক্রিয়াও কার্যকরী মূলকের সাহায্যে করা যায় এবং কার্যকরী মূলকের উপর ভিত্তি করে সহজে জৈব যৌগের নামকরণ করা হয় এবং সব শেষে জৈব রসায়ন পাঠকে কার্যকরী মূলক অনেক সহজ করে তুলেছে। এই কারণেই আমাদের কার্যকরী মূলক সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। এখন বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক আমরা সারণীর মাধ্যমে জানতে পারব। দেখো, আমি যে সারণীটি তৈরি করেছি সেই সারণীটির মধ্যে আছে সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মূলকের নাম, মূলকের সংকেত, গাঠনিক সংকেত। 1 নম্বর আছে অ্যালকেন, তার কার্যকরী মূলকের নাম হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। দেখো এখানে কার্বন নিজেদের সাথে একক বন্ধন এবং কার্বনের যে বাকি 3টি হাত আছে 3টি হাতে হাইড্রোজেন বা অন্য কোনো মৌল এসে বসতে পারে। অ্যালকিন, যার মধ্যে থাকবে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই যে এখানে 2টা বন্ধন যার মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। কার্বনের বাকি 2টি হাতে হাইড্রোজেন বা ভিন্ন কোনো মৌল এসে যুক্ত হতে পারে। কার্বন কার্বন ত্রিবন্ধন, এই যে এখানে দেখো কার্বন কার্বন ত্রিবন্ধন যার মধ্যে একটি সিগমা বন্ধন এবং 2টি পাই বন্ধন। কার্বনের যে অপর একটি হাত করে ফাঁকা সেখানে হাইড্রোজেন বা ভিন্ন মৌল এসে যুক্ত হতে পারে। তারপরে আসো অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম হাইড্রোক্সিল মূলক এবং যার সংকেত হচ্ছে বন্ড OH। আমরা জানি অক্সিজেনের যোজনী 2, তো এক হাতে হাইড্রোজেনকে ধরবে আরেক হাতে কোনো অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হবে। এই অ্যালকোহল মূলক আবার 3 রকমের। কিরকম দেখো, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। কখন আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি বলবো? দেখো, কার্যকরী মূলক OH এর সাথে যে কার্বন তার সাথে যদি 2টি হাইড্রোজেন থাকে তাহলে তাকে আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল মূলক। কার্যকরী মূলক OH এর সাথে কার্বনে যদি একটি হাইড্রোজেন থাকে তখন তাকে বলবো আমরা 2 ডিগ্রি বা সেকেন্ডারি মূলক। আবার কার্যকরী মূলক OH এর সাথে কার্বনে যদি কোনো হাইড্রোজেন না থাকে তখন তাকে বলবো আমরা 3 ডিগ্রি বা টারশিয়ারি মূলক। এখন আসো 5 নম্বর অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কার্যকরী মূলকের নাম অ্যালডিহাইড মূলক যার সংকেত বন্ড CHO। এখানে কার্বন অক্সিজেনের সাথে কার্বনিল মূলক হিসেবে যুক্ত থাকে এবং কার্বনের এক হাতে থাকে হাইড্রোজেন আর এক হাত ফাঁকা থাকে যেখানে অ্যালকাইল মূলক এসে যুক্ত হতে পারবে। কিটোন, কিটোনের কার্যকরী মূলকের নাম কার্বনিল বা কিটোমূলক যার সংকেত বন্ড CO বন্ড। এখানেও দেখো কার্বন অক্সিজেনের সাথে কার্বনিল মূলক হিসেবে আছে। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের নাম কার্বক্সিল মূলক যার সংকেত বন্ড COOH। এখানেও খেয়াল করো শিক্ষার্থীরা যে কার্বন অক্সিজেনের সাথে কার্বনিল মূলক হিসেবে আছে, তারপর আরেকটি অক্সিজেন এবং অক্সিজেনের আরেক হাতে হাইড্রোজেন। সায়ানাইড বা নাইট্রাইল মূলক যার সংকেত বন্ড CN। আমরা তো জানি জৈব যৌগের মধ্যে কার্বনের যোজনী হবে 4 আর নাইট্রোজেনের যোজনী 3।
তো কার্বন 3টি হাত দিয়ে নাইট্রোজেনের সাথে আর একটি হাত ফাঁকা, সেখানে অন্য এক বা একাধিক অ্যালকাইল মূলক এসে যুক্ত হবে। অ্যাসিড অ্যামাইড, যার কার্যকরী মূলকের নাম অ্যামাইড মূলক এবং সংকেত দেখো বন্ড CONH2। এখানেও খেয়াল করো কার্বন অক্সিজেনের সাথে কার্বনিল মূলক হিসেবে আছে। ইথার মূলক, যার সংকেত বন্ড ও বন্ড। তো এখানে খেয়াল করো, এখানে আমি আর বন্ড ও বন্ড আর দিয়েছি, আর আর দিয়ে অ্যালকাইল বোঝাচ্ছি, অর্থাৎ এই ইথার মূলকের সাথে দুইটা অ্যালকাইল মূলক বসবে। এই অ্যালকাইল মূলকগুলো একই অথবা ভিন্ন হতে পারে। এখন আসো অ্যামিন নিয়ে। অ্যামিনের কার্যকরী মূলকের নাম অ্যামিনো মূলক, যার সংকেত বন্ড NH2। অ্যামিনকেও আবার অ্যালকোহলের মতো 3টি ভাগে ভাগ করা যায়: 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। এখন আসো কখন আমরা 1 ডিগ্রি বলবো, কখন 2 ডিগ্রি বলবো, কখনই বা 3 ডিগ্রি বলবো। এই যে অ্যামিনো মূলকের যে নাইট্রোজেনের সাথে যদি 2টি হাইড্রোজেন থাকে তখন সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। নাইট্রোজেনের সাথে যদি একটি হাইড্রোজেন থাকে অর্থাৎ তার 2টি হাত ফাঁকা থাকে তখন তাকে বলবো আমরা 2 ডিগ্রি অ্যামিন। আর নাইট্রোজেনে যদি কোনো হাইড্রোজেন না থাকে, 3টি হাত ফাঁকা থাকে, তখন তাকে বলবো আমরা 3 ডিগ্রি অ্যামিন। এরপর আসো অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইডের কার্যকরী মূলকের নাম অ্যাসিড হ্যালাইড মূলক, অর্থাৎ বন্ড COX। এক্স দিয়ে কি বোঝায় বলো তো তোমরা জানো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এক্স হচ্ছে হ্যালোজেন, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে বলা হয় হ্যালোজেন। হ্যাঁ, তো এখানে দেখো এই যে CO, এটাও কিন্তু অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন এদের মতো এই কার্বনিল মূলকের মতো আছে এবং কার্বনের এক হাতে এই হ্যালোজেন, আরেক হাতে কি বসবে? অ্যালকাইল মূলক এসে বসবে। এস্টার, এস্টারের কার্যকরী মূলকের নাম বন্ড COOR। এখানেও দেখো, এখানেও কার্বন অক্সিজেনের সাথে কিটো মূলক গঠন করেছে এবং এখানেও দেখো 2টা আর দিয়েছে, অর্থাৎ কার্বনের এক হাতে একটি অ্যালকাইল এবং কার্বনের সাথে অক্সিজেনের সাথে যে অ্যালকাইল মূলক আছে সেটাও কিন্তু আর দিয়ে প্রকাশ করেছি, অর্থাৎ এখানে 2টি অ্যালকাইল মূলক বসবে। এই অ্যালকাইলগুলো একই বা ভিন্নও হতে পারে। এরপর আসো অ্যানহাইড্রাইড মূলক। অ্যানহাইড্রাইডের মূলকের সংকেত বন্ড COO। এখানে দেখো 2টা কার্বনিল মূলক একটি অক্সিজেন মূলকের সাথে বন্ধন গঠন করেছে, ঠিক আছে? তারপর আসো আইসোসায়ানাইড। আইসোসায়ানাইডের কার্যকরী মূলকের নাম আইসোসায়ানাইড মূলক, যার সংকেত বন্ড NC। আমরা তো জানি নাইট্রোজেনের যোজনী 3, কিন্তু কার্বনের যোজনী আবার 4। হ্যাঁ, তো এখানে খেয়াল করে দেখো নাইট্রোজেনের মধ্যে আবার কি একটি মুক্তজোড় ইলেকট্রন আছে। ওই মুক্তজোড় ইলেকট্রন কার্বনকে দিয়ে এখানে এই বন্ধনটা গঠন করেছে, যার কারণে নাইট্রোজেনের উপরে এই প্লাস আর কার্বনের উপরে এই মাইনাস। আইসোথায়োসায়ানেট, যার কার্যকরী মূলকের নাম আইসোথায়োসায়ানেট মূলক, যার সংকেত বন্ড NCS। আমরা বলছি যে নাইট্রোজেনের যোজনী 3, দেখো এখানে নাইট্রোজেনের যোজনী 3, কার্বনের যোজনী জৈব যৌগের মধ্যে সবসময় হবে 4, তাহলে এখানে 2 হাত দিয়ে নাইট্রোজেন এবং 2 হাত দিয়ে সালফারকে ধরেছে। আর সালফারের যোজনী যৌগ ভেদে ভিন্ন হতে পারে, যেমন সালফার একাধিক যোজনী দেখায় 2, 4, 6। তো এই আইসোথায়োসায়ানেট মূলকে সালফারের যোজনী 2। আর সালফারের আরেকটি নাম হচ্ছে থায়ো, অর্থাৎ কোন যৌগের সাথে সালফার থাকলে তাকে আমরা থায়ো যৌগও বলতে পারি। এরপর আসলে নাইট্রো যৌগ, যার কার্যকরী মূলকের নাম নাইট্রো মূলক, সংকেত হচ্ছে বন্ড NO2। এখানে দেখো নাইট্রোজেনের যোজনী 3, তাই না? তাইলে এই 3-এর মধ্যে একটি হাত দিয়ে অন্য অ্যালকাইল মূলককে ধরবে, 2টি হাতে একটি অক্সিজেনকে ধরেছে। আর যে এইখানে এই নিচের অক্সিজেনের সাথে যে তীর চিহ্ন দিয়ে বন্ধন আমি এঁকেছি, এটা কি বন্ধন? এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, অর্থাৎ নাইট্রোজেনের মধ্যে একটি মুক্তজোড় ইলেকট্রন আছে, যে মুক্তজোড় ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে সে সন্নিবেশ বন্ধন গঠন করে। তারপর আসুন নাইট্রোসো যৌগ। নাইট্রোসো যৌগের কার্যকরী মূলকের নাম নাইট্রোসো মূলক, যার সংকেত NO। ফেনল,
ফেনলের কার্যকরী মূলকের নাম ফেনোলিক মূলক এবং সংকেত AROH। বলতো AR দিয়ে কি বোঝায়? তোমরা অনেকেই বলবে AR মানে আর্গন। আসলে AR আর্গন না, এখানে AR বলতে আমি অ্যারোমেটিক যৌগ বুঝিয়েছি। তাহলে এই অ্যারোমেটিক যৌগের মধ্যে যদি OH থাকে তখনই তাকে আমরা বলবো ফেনোলিক মূলক। সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিডের কার্যকরী মূলকের নাম সালফোনিক অ্যাসিড মূলক, যার সংকেত বন্ড SO3H। আমি যখন আইসোথায়োসায়ানেট মূলক বলছিলাম তখন বলছিলাম যে সালফার একাধিক যোজনী দেখায়, ওখানে ছিল সালফারের যোজনী 2, কিন্তু সালফোনিক অ্যাসিড মূলকে সালফার যোজনী 6 দেখাবে। কিভাবে দেখো, সালফারের সাথে যে 3টি অক্সিজেন, 3টি অক্সিজেনের সাথেই সে যুক্ত হবে। 2টি হাত দিয়ে একটি অক্সিজেন, আরো 2টি হাত দিয়ে আরেকটি অক্সিজেন, আরেক হাত দিয়ে একটি অক্সিজেন, 5টা হাত, এবং এক হাত দিয়ে এক বা একাধিক অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হবে। পারঅক্সাইড, পারঅক্সাইডের কার্যকরী মূলকের নাম পারঅক্সাইড মূলক, যার সংকেত বন্ড OOR। এই যে এখানে আমরা এখানে একটা হাত দেখতে পাচ্ছি, এখানেও একটা অ্যালকাইল মূলক এসে ঢুকবে। তো ওই অ্যালকাইল মূলক আর এই যে আর দিয়েও অ্যালকাইল মূলক বোঝায়, এই দুইটা একই হতে পারে বা ভিন্ন হতে পারে। আজ এই পর্যন্তই। আশা করি তোমরা আমার লেকচারটি শুনে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।